তো ইতিপূর্বে আমরা লিনিয়ার শুটিং মেথড করেছিলাম। লিনিয়ার শুটিং মেথড বলতে যে তোমার মূলত সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা কিনা বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে, তার মানে আমরা এটা বিভিপি বলি। সেকেন্ড অর্ডার বিভিপির জন্য যেটা কিনা লিনিয়ার, হ্যাঁ, সেটা সলভ করার জন্য আমরা লিনিয়ার শুটিং মেথড ইউজ করেছিলাম। লিনিয়ার শুটিং মেথডে কি করা হয়েছিল, ওই প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দিয়েছিল সেখান থেকে দুইটা, হ্যাঁ, মানে বাউন্ডারি ভ্যালু প্রবলেম থেকে দুইটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করে সেইটাকে রঙ্গিত মেথডে সলভ করে তাদের রেজাল্টের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা সলিউশন দিয়েছিলাম। তো যদি প্রবলেম লিনিয়ার হয় তাহলে ওই দুইটা প্রবলেমের লিনিয়ার কম্বিনেশন আমাদের যে সলিউশন সেটা দেয়, ঠিক আছে। কিন্তু প্রবলেম যদি লিনিয়ার না হয়, নন লিনিয়ার হয়, নন লিনিয়ার হওয়ার অর্থ হচ্ছে, তোমরা জানো সেকেন্ড ইয়ারে পড়েছে যে এফ অফ এক্স ওয়াই ওয়াই ড্যাশ এটার মধ্যে হয়তো বা ওয়াই এর প্রোডাক্ট থাকবে, বা ওয়াই এর সাথে ওয়াই ড্যাশ গুণ থাকবে, বা ওয়াই এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে, বা ওয়াই ড্যাশ এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে, অথবা এটার পাওয়ার থাকবে, অথবা এটার পাওয়ার থাকবে, বা দুটোর গুণফলের পাওয়ার থাকবে, বা এরকম যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটার প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট বলতে নিজের সাথে নিজের হতে পারে, বা নিজের সাথে অন্যের হতে পারে, বা অন্যের বলতে যে আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, বা কি হয় ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, যেমন সাইন ফাংশন, কস ফাংশন, বা যেগুলোকে আসলে বিস্তৃত করা যায় আর কি, লগ ফাংশন, ই টু দি পাওয়ার ওয়াই ফাংশন, এগুলো যদি থাকে তাহলে এই ধরনের প্রবলেমকে আমরা বলি নন লিনিয়ার। তো এই ধরনের প্রবলেমকে কিন্তু ওই যে দুটো অংশে ভাগ করে লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে সলিউশনটা প্রকাশ করা যায় না। এই জন্যে বুদ্ধি কি, এটা এটা তোমার শুটিং মেথড মূলত এই নন লিনিয়ারের জন্য এর নাম শুটিং মেথড হয়েছে। এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে ধরো বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে কি, বাউন্ডারি বাউন্ডারি ভ্যালু প্রবলেম সেকেন্ড অর্ডার, তার মানে এরকম ধরো ওয়াই ডাবল প্রাইম সমান এই পাশে যে যে ফাংশনটা থাকবে, মানে সব বার করে দিলে ফাংশনটা থাকবে এক্স ওয়াই ওয়াই ড্যাশের একটা ফাংশন হবে। এবং ধরো সলিউশন করতে দিলে কোনো একটা ডোমেন দিয়ে দেয়, এই ডোমেনের উপর সলিউশন করো। এবং সাধারণত বাউন্ডারি ভ্যালু প্রবলেমের ক্ষেত্রে দুই বাউন্ডারিতে মান দেয়। এখানে আমাদের ডোমেন এই পাশে এ আছে, এই পাশে বি আছে, তাহলে এ বাউন্ডারিতে মান আর বি বাউন্ডারিতে মান। এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে তোমার ফাইনাল বা টার্মিনাল বলতে পারো। ইনিশিয়াল পয়েন্টে ভ্যালু দেয়া থাকে আর শেষ প্রান্তে ভ্যালু দেয়া থাকে। তো এখন এইটাকে আমার সলভ করতে হবে নিউমেরিক্যালি আর কি। তো নিউমেরিক্যালি সলভ করার জন্য আমরা যে নন লিনিয়ার শুটিং মেথড, এটাতে কি করা হয় আসলে, এটাতে করা হয় হচ্ছে এইটাকে একটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করা হয়। একটা মানে কিরকম, ধরো ওইখানে আমাদের এখানে ছিল ওয়াই বি ইজ ইকুয়াল টু বিটা, তো সেটা না রেখে আমরা ওয়াই প্রাইম এ তে তোমার একটা মান দিই, মানটা হচ্ছে ধরো কোনো একটা টি। এই প্রবলেমটাকে আমরা এইভাবে কনভার্ট করি যে ওয়াই প্রাইম এফ অফ এক্স ওয়াই ওয়াই প্রাইম, তারপরে ডোমেন টোমেন সবই ঠিক থাকে, ইনিশিয়াল কন্ডিশন ঠিক থাকে, তাহলে আমরা আরেকটা নতুন একটা তোমার আরেকটা ইনিশিয়াল কন্ডিশন অ্যাড করি যে ওয়াই প্রাইম এ তে মানটা হচ্ছে টি। তারপর টি জিনিসটা কি আর কি, টি জিনিসটা হচ্ছে ওয়াই প্রাইম, মানে বুঝতে পারছো যে প্রাইম মানে কি, প্রাইম মানে ডেরিভেটিভ যদি করো ওয়াই কে এক্স এর রেসপেক্টে, যে যে পয়েন্টে ডেরিভেটিভ করছো সেই পয়েন্টের ওই মানটাকে আমরা কি বলি, স্লপ অফ দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট টু দ্য কার্ভ। তো ধরো ওয়াই অফ এক্স কোন একটা ফাংশন আছে, সেই ফাংশনে যদি ওয়াই প্রাইম এ বলি, তাহলে এ পয়েন্টে, মানে এ ওয়াই অফ এ যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে যে ট্যানজেন্টটা হবে, সেই ট্যানজেন্টের ঢালটাই হচ্ছে ওয়াই প্রাইম এ, তাই না। ট্যানজেন্টের যে স্লপ আমরা বলি সেটা ওয়াই প্রাইম এ, সেটা তো ফার্স্ট ইয়ারে শিখেছো। তাহলে আমরা মূলত হচ্ছে যে আমাদের যে ফাংশনটা বের করতে হবে, মানে এটা সলিউশন করলে তো একটা ওয়াই এর ফাংশন পাওয়া যাবে, তাই না, ওয়াই অফ এক্স মানে ওয়াই পাওয়া যাবে একটা, যেটা কিনা এক্স এর একটা ফাংশন। সেই ওয়াই অফ এক্স ফাংশনটা যে কার্ভটা দিবে আর কি, সেই কার্ভের ধরো এ পয়েন্টে যে ঢাল সেটা হচ্ছে টি, ঠিক আছে। এটার ফিজিক্যাল মিনিংটা একটু পরে আমি ব্যাখ্যা করছি। এখন বলা হচ্ছে যে ধরো এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর উপরে একটা ছিল,
এইটা এটা হচ্ছে আমাদের আসল ডিফারেনশিয়াল ইকুয়েশন বিভিপি। এটা থেকে আমরা একটা আইভিপি তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, দেখতেই পাচ্ছ এখানে সবকিছুই জানা আমার, শুধুমাত্র ওই যে টিটা একটা অজানা জিনিস। তো এখন ধরো এইটাকে যদি আমি মনে করি যে ওয়াই প্রাইমটা এক্স টি এর ফাংশন, ওয়াইও হচ্ছে এক্স টি এর ফাংশন, আর ওয়াই প্রাইমও যদি এক্স টি এর ফাংশন হয়, মোট কথা ওয়াই যদি টি এর উপরেও ডিপেন্ড করে আর কি, তাহলে ধরো এটার সলিউশন ধরো কোনো না কোনো ওয়াই ওয়াই এক্স টি এরকম টাইপের একটা সলিউশন পাওয়া যাবে, যে ফাংশনটা পাওয়া যাবে সেটা ওয়াই এক্স টি এর ফাংশন। তো ওয়াই এক্স টি যে ফাংশনটা পাবো, এটার সলিউশনটা পাবো, সেই সলিউশনটা যদি এরকম বলি যে ওয়াই বি টি কে, বি মানে শেষ প্রান্তে, আর টি কে এটা ধরো কোন একটা টি, টিটা আমি পরিবর্তন করতে থাকবো, টি ওয়ান টি টু টি থ্রি এরকম করে আমি বিভিন্ন টি এর মান নিব আর কি। কেন নিব একটু পরেই আমরা দেখবো আর কি। তো এরকম ধরো ওয়ান টু থ্রি ফোর এভাবে কে এর মান যদি আমি ইনফিনিটির দিকে নিতে থাকি, তাহলে যাতে এই ইকুয়েশনের যে সলিউশনটা, এই সলিউশনটা শেষ প্রান্তের যে মানটা ওয়াই বিটি কে কে টেন্স টু ইনফিনিটি, এইটা যাতে এই ওয়াই বির সাথে কোইনসাইড করে যায়। ওয়াই বি মানে কি, ওয়াই বিটা কিন্তু প্রথম ইকুয়েশনের সলিউশন, এইটার সলিউশন, এটার ওয়াই বিটা কত, বিটা, যাতে বিটাতে কনভার্জ করে এমন ভাবে আমাকে টি কে সেট করতে হবে। ঠিক আছে? তো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তো মাত্র 15 জন সিরিয়াস, তাই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, তাহলে এইটা আমরা বললাম যে ওয়াই বি টি কে টেন্স টু ইনফিনিটি হলে যাতে সেটা বিটাতে মিশে যায়, এরকম ভাবে আমাকে টি এর একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। তো ধরো প্রথমে আমি ফার্স্ট যে টি ইজ ইকুয়াল টু ধরো টি জিরো দিলাম, এবার বাকি যা আছে সবই থাকলো। এখানে টি এর পরিবর্তে একটা জানা মান আমি দিয়ে দিলাম, ধরো সেই মানটা টি জিরো, কোন একটা ঢাল। ঠিক আছে? সেটা তাহলে আসলে কি মিন করে? এটা মিন করে যে ধরো আমার হাতে ওয়াই এ ইজ ইকুয়াল টু আলফা আছে, মানে এ আলফা পয়েন্টে, হ্যাঁ, আর কার্ভটা ধরো, মানে এটা তো একটা বাউন্ডারি, সরি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। টি জিরোটা যখন জানা, এটা সলিউশন করলে একটা ওয়াই অফ এক্স পাবো না আমরা? পাবো তো নাকি? দেখো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ, এবং ইনিশিয়াল সরি ডোমেন দেয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দুটোই দেয়া আছে। এটিটা কিন্তু অজানা না, এখন জানা ধরো কোন একটা জানা টি জিরো, তাহলে এটা সলভ করতে পারবো না আমরা রঞ্জিকুত্তা ফোর্থ অর্ডার মেথড যেটা, সেটার সাহায্যে এটাকে দুটো সিস্টেমে ভাগ করে নিতে হবে, মানে দুটো ফার্স্ট অর্ডারে, তারপর সলভ করে দিলেই আমরা পেয়ে যাব ওয়াই অফ এক্স, তাই না? তো ওয়াই অফ এক্সটা যদি এরকম ধরনের ফাংশন হয় ধরো, তো এটা এটা আসলে ফিজিক্যালি কি মিন করে? ফিজিক্যালি মিন করে যে এ আলফা এই পয়েন্ট থেকে আমি শুরু করছি, বন্দুক তাক করছি ধরো যে এই টি জিরো, এই স্লপটা টি জিরো, টি জিরোটা যেটা বলছি এটা হচ্ছে এই স্লপ, এই পয়েন্টে ট্যানজেন্ট আর কি, এই ট্যানজেন্টের এই স্লপে আর কি আমরা শুট করছি। শুট করলে পরে দেখা যাচ্ছে যে আমার যে সলিউশনটা আসলো, এই সলিউশনটার শেষ প্রান্তে মানে বি পয়েন্টে যে এটার ভ্যালুটা আসবে, সেটা অবশ্যই হচ্ছে ধরো বি ওয়াই বি টি জিরো, যে টি জিরো যেহেতু এটা টি জিরো পয়েন্টে আমরা বের করছি, মানে এটা সমান টি জিরো ধরেছি, আমি নামকরণ করেছি যে বি, এবং মানে এক্স টি, তো এক্সটার পরিবর্তে শেষ প্রান্তে বি আসবে, আর টি এর পরিবর্তে ধরো টি জিরো আসবে। এখন এই বি টি জিরো যেটা, সেটা আসলে বি বিটার কতখানি কাছাকাছি, বা অন্য কথায় বলতে পারি যে এই ওয়াই বি টি জিরো যেটা, সেটা হচ্ছে বিটার কতটুকু কাছাকাছি। এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা একটা টলারেন্স দিব যে আমরা শুট করব কোথা থেকে, যে একটা স্লপ ধরে নিয়ে আমরা শুট করব। একটু মিউট করি সবাইকে। তাহলে ধরো শুট করলাম, কিন্তু দেখা গেল যে ওয়াই বি টি জিরোটা বিটার খুব কাছাকাছি যায়নি, আমি আমি দুজনের একটা
তফাৎ দিব যে তফাৎটা যদি এতটুকু হয় তাহলে এটা গ্রহণযোগ্য। তো ধরো কাছাকাছি যায়নি, তখন কি করব আমি এই T0 কে আবার তোমার কি করব, এটাকে আপগ্রেড করব, তারপর T1 আর একটা সিলেক্ট করবো। কিভাবে করব সেটা আমরা পরে দেখছি আর কি। তারপরে T2, তারপরে T3, এইভাবে ধরো একটার পর একটা আমরা এই এই পয়েন্ট থেকে শুট করতে থাকবো। শুট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টার্গেট বিটাতে গিয়ে আমার, বা বিটার কাছাকাছি কোন একটা, এইটার কাছাকাছি একটা নেইবারহুডের মধ্যে এই টার্গেটটা গিয়ে পৌঁছায়। যখন পৌঁছে যাবে তখন ধরো আমাদের নিউমেরিক্যাল সলিউশন হয়ে যাবে। এই যে বারবার এ আলফা এই পয়েন্ট থেকে টি, মানে তোমার টি স্লপ বরাবর বন্দুক ধরে শুট করা বারবার, এই যে বারবার শুট করে রেজাল্টের কাছাকাছি পৌঁছানোর যে চেষ্টা, এটার জন্য এটা এই মেথডটার নাম হচ্ছে শুটিং মেথড। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যেটা আমরা কিভাবে এটা কম্পিউট করতে পারি। তো তাহলে আমাদের লক্ষ্য কি, যে আমাদের লক্ষ্য হচ্ছে যে ওয়াই বিটি যেটা, সেটা থেকে যাতে বিটা বাদ দিলে জিরো হয়ে যায়। জিরো হয়ে যায় অর্থ কি, আচ্ছা বিটা জানা, এই বি জানা, বিটাও জানা, তাহলে টি, তাহলে এই ওয়াই অফ টি মাইনাস বিটা এই পুরোটা হচ্ছে টি এর একটা ফাংশন, বা বলতে পারি টি এর একটা নন লিনিয়ার ফাংশন। তো আমরা জানি যে এই অংশটুকুকে ধরো যদি এফ অফ টি ধরে নিই আমরা, তাহলে এফ অফ টি যে তোমার কি বলবো অ্যালজেব্রিক বা ট্রান্সেন্ডেন্টাল যে ইকুয়েশন হবে, তো অ্যালজেব্রিক বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের যে সলিউশন, সেই সলিউশনের বিভিন্ন পদ্ধতি তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে শিখেছো। আমরা সাধারণত শুরু করি বাইসেকশন মেথড দিয়ে, তারপর হচ্ছে মেথড অফ কর্ডস বা মেথড অফ ফলস পজিশন বলে, বা সেকেন্ড মেথড বলে এটাকে, বা রেগুলার ফলসি মেথড বলে, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়তে আমরা ধরি ইটারেশন মেথড। চতুর্থ আমরা বলি নিউটন র্যাপসন মেথড। এই মেথড গুলোর নাম শুনেছো তোমরা? জি স্যার, থার্ড ইয়ারে পড়ছি। আচ্ছা, তো তাহলে এই এইটুকুকে আমি যদি ফাংশন ধরি, তো এই ফাংশন বা এই ইকুয়েশনের রুট, হ্যাঁ, রুট ফাইন্ড করার বিভিন্ন নিউমেরিক্যাল টেকনিক আছে। সেই টেকনিকের মাধ্যমে আমরা টি এর মান বের করতে পারবো। টি এর মান বিভিন্ন ইটারেশন নিয়ে আমার যত কাছাকাছি, মানে টি এর মানটা আপডেট করা যায়, মানে এমন ভাবে টি এর মান নেওয়া যাবে যাতে এইটা ফাংশনের ভ্যালুটা জিরোর কাছাকাছি যায়, আমরা একটা টলারেন্স দিই। তার মানে টি একটা ইটারেশনে যত দূর যাবে, দ্বিতীয় ইটারেশনে তার চেয়ে আরেকটু ভালো হবে, তৃতীয় ইটারেশনে আরেকটু ভালো হবে, এরকম ভাবে দশমিকের পর 2 ঘর, 4 ঘর, 5 ঘর পর্যন্ত প্রিসিশন পর্যন্ত আমরা কারেক্ট নিতে পারি। তোমরা জানো বাইসেকশন মেথডটা খুব স্লো কাজ করে, স্লো কনভার্জ করে। সেকেন্ড মেথডও ওই বাইসেকশনের চাচাতো ভাই আর কি, একই রকমই আর কি। যে ওই যে তোমার দুই প্রান্তের দুইটা বিন্দু থেকে একটা কর্ড আঁকা হয়, যেখানে ওয়াই অ্যাক্সিস কে এক্স অ্যাক্সিস কে ছেদ করে, ওইখান থেকে ওয়াইটা জিরো বসিয়ে ওয়াইটা বের করা হয়। তারপর সেইখান থেকে আবার সেই একইভাবে ওই কর্ড বরাবর নিয়ে এইভাবে আপডেট করা হয় মান। আর বাইসেকশনের দুভাগে ভাগ করা হয়, যে ফাংশনাল ভ্যালু একটা পজিটিভ একটা নেগেটিভ হলেও ইন্টারভ্যালের ভিতরে থাকে, এবং ওটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে এইভাবে করা হয় আর কি। তো এটা বা সেকেন্ড মেথড, এগুলা ছিল এখানে সেকেন্ড মেথডের কথাও বলেছে। তারপরে থাকে ইটারেশন মেথড। সবচাইতে পাওয়ারফুল মেথড হচ্ছে, দ্রুত কনভার্ট করে শক্তিশালী মেথড হচ্ছে, তোমরা জানো সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড, তাই না? নিউটন র্যাপসন মেথডটা কি তোমাদের মনে আছে? ধরো নিউটন র্যাপসন মেথডটাতে আমরা এক্স এন প্লাস ওয়ানটা বের করতাম, ধরো এক্স এন প্লাস ওয়ান। আচ্ছা যাক, এখানে আমরা যেহেতু টি নিচ্ছি, আমি এটা টি ধরি, টি এন প্লাস ওয়ান সমান এরকম ছিল, এন মাইনাস, তাই না? কি ছিল বলতে পারবে কেউ? এফ অফ এন ডিভাইডেড বাই, বলো, এফ প্রাইম এন।
তো এই প্রাইমটা অবশ্যই হচ্ছে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, ঠিক আছে? এই প্রাইমটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, বা এই প্রাইম যদি আমি না দিই তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে আমার যে এফ কে ডিএফ ডিটি টিএন, মানে এফ কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করার পর সেইখানে তোমার টি এর পরিবর্তে টিএন বসাই, এটা হচ্ছে টিএন প্লাস ওয়ান পাওয়ার বুদ্ধি। এখন আমাদের যে ধরো ইকুয়েশন, তো এটা আমি একটু লেখাজোখার চেষ্টা করেছিলাম, যদি শুরু থেকে আরেকবার আসি তাহলে ধরো এরকম ভাবে বলা যায় যে নন লিনিয়ার শুটিং মেথড, যেটা করতে যাচ্ছি, শুটিং মেথড ফর সেকেন্ড অর্ডার নন লিনিয়ার বিভিপি। তো এটা হচ্ছে ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম সমান হচ্ছে এফ অফ এক্স ওয়াই ওয়াই প্রাইম। একটা এরকম ধরো ডোমেন দেয়া থাকে এ থেকে বি পর্যন্ত, আর কন্ডিশন দেয়া থাকে, বাউন্ডারি কন্ডিশন দুটা, ওয়াই এ তে আলফা আর ওয়াই বি তে বিটা, এরকম ধরো সমীকরণ। এটা এই ছবিটা তুলে নিয়েছি ওইখান থেকে, যেখান থেকে দেখালাম তোমাদের বার্ডেনের বই থেকে। আর তোমাদের পরীক্ষার কোশ্চেন গুলো বার্ডেনের বই থেকেই হয়, এই জন্য বইটা তোমাদের দিয়েছিলাম। ওইখান থেকে প্রবলেম গুলো তোমরা একটু প্র্যাকটিস করো, হ্যাঁ? আচ্ছা, এখন ধরো ওয়াই ডাবল প্রাইম সমান এইটা, আমরা এটাকে এরকম, এইটাকে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করে নিয়ে কি করি, এই আলফা এটা ঠিক থাকে, আর ওয়াই প্রাইম এ তে আমরা একটা টি নিই। এখন এটা সলিউশন করার মেইন যে প্রবলেমটা হচ্ছে যে টিটা আমাদের অজানা, ঠিক আছে? এই টিটা কিভাবে নিব, সেটা টি বের করার জন্য আমরা বললাম যে আমরা নিউটন র্যাপসন মেথড বা বাইসেকশন মেথড, সেকেন্ড মেথড, বা তোমার কি বলবো মেথড অফ কর্ডস বা ফলস পজিশন মেথড ব্যবহার করতে পারি, বা ইটারেশন মেথড ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমরা নিউটন মেথডটা প্রিফার করছি। তো এটা তো বলা হয়ে গেছে যে আমরা এমন ভাবে টি কে ইনক্রিজ করব যাতে এই সলিউশনটা হচ্ছে বিটাতে কনভার্জ করে। এখন ধরো এই যে ওয়াই বিটি মাইনাস বিটা এটা ইকুয়াল টু 0, এটা আমাদের একটা টার্গেট। এর জন্য আমাকে টি কে ফাইন্ড করতে হবে, টি এর সলিউশন বের করতে হবে, নিউমেরিক্যাল সলিউশন। তো ধরো আমি জিবিটি বা জিটি শুধু বলি আর কি, বি বাদ দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। ধরো জিটি সমান হচ্ছে এই ফাংশনটা। আমরা জানি একটু আগে যে আমি ফর্মুলাটা লিখলাম আর কি, ফর্মুলাটা ছিল যে টিএন প্লাস ওয়ান সমান, আচ্ছা এটা বিটা দেওয়ার দরকার নেই, ধরো জিটিএন মানে আগে যে আমরা মানটা পেয়েছিলাম, এই টিএন এর আগে যে মানটা পাওয়া যায় সেইটা, আর জি কে আমরা ডেরিভেটিভ করব টি এর রেসপেক্টে, এবং ওই ডেরিভেটিভের মান টিএন, মানে টিএন প্লাস ওয়ান তম ইটারেশনের আগে তো আমরা টিএন পাই। ধরো এন এর মান যদি আমরা 0 বলি, তাহলে এটা হচ্ছে টি ওয়ান এর মান পাবো টি জিরোর উপর নির্ভর করে। টি জিরো কিন্তু আমাদের দেয়া থাকবে শুরুর মানটা, ইনিশিয়াল গে, যেটা আমরা বিভিন্ন পদ্ধতিতে, যে তোমার ওই যে ইন্টারভ্যাল পদ্ধতিতে, যে একটা পজিটিভ একটা নেগেটিভ যদি আসে তাহলে এর ভিতরে এই রেঞ্জের ভিতরে রুট থাকবে, এরকম আমরা বুঝতে পারি। তো সেইভাবে আমরা ধরো একটা টি এর মান ইনিশিয়াল গেজ করতে পারি। যখন টি জিরো জানা তখন টি ওয়ান আমরা বের করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। জি ফাংশনকে জাস্ট আমরা ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, তারপরে সেখানে টি এন বসায় দেবো। বসায় দেওয়ার পর এটা তাহলে কি রেজাল্ট হবে, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, তাহলে এটা তো অবশ্যই বিটা, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। আর এটা কি হবে, এটাকে আমরা বলতে পারি, প্রাইম দিচ্ছি না কারণ প্রাইম নোটেশনটা আমরা ব্যবহার করেছি তোমার ইয়ার জন্য, সাধারণত এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করার জন্য। তো তাহলে এই টিএন সমান উপরেরটা ঠিক থাকবে আর নিচে এই বিটাটা কিন্তু 0 হয়ে যাবে। জি অফ টি যে ফাংশনটা সেটা হচ্ছে বি টি মাইনাস বিটা, তাহলে হচ্ছে তোমার ওয়াই বি টিএন মাইনাস বিটা ডিভাইডেড বাই ডি ওভার ডিটি ওয়াই বি টিএন। তো এটার মাধ্যমে আমরা কি টিএন প্লাস ওয়ান পেতে পারি। যদি টি জিরো জানি তাহলে টি ওয়ান জানলে টি টু, এরকম ভাবে আমরা বের করে ফেলতে পারি। এখন ধরো আমাদের এইখানে যেটা প্রবলেমটা হচ্ছে যে এই ডেরিভেটিভটা, কারণ যেহেতু ওয়াই এর ফাংশনটা এক্সপ্লিসিট ভাবে আমাদের জানা নাই, ওয়াই ফাংশনটা যদি জানা থাকতো তাহলে তাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিতে পারতাম। যেহেতু জানা নাই
সেহেতু আমাকে কি করতে হবে, আমি তাহলে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ধরো যে এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেয়া ছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেয়া ছিল কি জানো, এই এই যে 2 নম্বর ইকুয়েশনটা আমরা যদি বলি, 2 নম্বর ইকুয়েশনটা দেয়া ছিল যে ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম সমান হচ্ছে এফ অফ এক্স ওয়াই ওয়াই প্রাইম। তা আমি মনে করলাম যে ওয়াই ডাবল প্রাইম ও টি এর ফাংশন, এক্স টি এর ফাংশন, ওয়াই ও এক্স টি এর ফাংশন, ওয়াই প্রাইম ও এক্স টি এর ফাংশন। মানে একটা নতুন একটা প্যারামিটার বলতে পারো, এটা ভেরিয়েবল না বলাই ভালো, এটা একটা প্যারামিটার, আমরা নতুন একটা প্যারামিটার নিলাম। প্যারামিটারটা এরকম যে ওয়াই ডাবল প্রাইম এক্স টি সমান হচ্ছে এফ অফ এক্স ওয়াই এক্স টি ওয়াই প্রাইম এক্স টি, মানে ওয়াই ও এক্স টি এর ফাংশন, ওয়াই প্রাইম ও এক্স টি এর ফাংশন। তাহলে আমাদের যে তার সাথে যে ইনিশিয়াল কন্ডিশন গুলো দেয়া ছিল, ইনিশিয়াল কন্ডিশনের প্রথমে আচ্ছা ডোমেইনটা আমাদের দেয়া ছিল যে এক্স এ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু বি, আর কি দেয়া ছিল ওয়াই এ টি সমান হচ্ছে আলফা, আর ওই একই যাতে যদি আমরা ওয়াই প্রাইম এ টি বলি, ওয়াই প্রাইম এ টি, এইটা ধরো আমাদের দেয়া আছে হচ্ছে টি, তাই না? আমরা তো তাই ধরেছি যে ওয়াই প্রাইম এ এটা সমান হচ্ছে টি, ওয়াই অফ এ সমান আলফা, একটা খালি টি অ্যাড করে নিলাম, ওয়াই প্রাইম এটিটা হচ্ছে টি, এটা আমাদের জানা। তো এখন আমরা যদি আমাদের সেই বইতে ফেরত যাই, তাহলে আমাদের আসলে কি করতে হবে, যে টিকে নতুন টিকে নেওয়ার জন্য, এখানে কে দেওয়া আছে তো এই জন্য কে মাইনাস ওয়ান ইউজ করা আছে, বুঝতে পারছো? আপডেট করতে হলে আমাদের এই এই মানটা দরকার পড়ছে। এই মানটা তো আমরা সলিউশন করলে বি টি কে মাইনাস ওয়ান একবার সলিউশন, যখন কে 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 মাইনাস ওয়ানটা আমার জানা, বা ধরো টি জিরোটা জানা, তখন আমি ওয়াই বি টি জিরো এটা মানটা পেয়ে যাব। তার সাথে বিটা এটাও জানা, এটা বের করা কোনো ব্যাপার না আর কি। কিন্তু এই এই ডিফারেন্সিয়েশন এইটা বের করা একটা টাফ ব্যাপার। এই জন্য আমরা কি করলাম, এই যে ওয়াই ডাবল প্রাইমের সাথে একটা প্যারামিটার আমরা টি ধরে নিলাম, এবং ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একটু নতুন ভাবে আমরা লিখলাম। এখানে যদি ওই যে ওয়াই এ টি লেখা আছে বইতে, আসলে এখানে তোমার ওই প্রাইম নোটেশনটা ছুটে গেছে, ঠিক আছে? এখানে তোমরা একটা মনে করে নিবা যে এখানে একটা প্রাইম নোটেশন আছে আর কি, বইয়ে টাইপ মিস্টেক, প্রাইম আর থাকছে না। এইটাতে এখানে একটা প্রাইম হবে কথা আর কি, হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি। তো ওয়াই প্রাইম এ টি সমান ধরো টি, এটা নতুন আমার একটা ইকুয়েশন হলো আর কি। এখান থেকে আমি বের করতে চাচ্ছি কি, আমার বের করার দরকার যে এই অংশটুকু, এইটা বের করবো। এটা বের করবো কিভাবে? আচ্ছা, তাহলে আমি যদি এইটাকে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে ফেলি, তাহলে এই প্রবলেমটা কিরকম দাঁড়ায় দেখো তো। যে এটাকে ধরো টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, ডেল বাই ডেল টি ওয়াই ডাবল প্রাইম এক্স টি, ঠিক আছে? আর এই পাশে তাহলে ডেল ওভার ডেল টি এফ অফ এক্স ওয়াই এক্স টি ওয়াই প্রাইম এক্স টি। তাহলে সেটা এই এফ 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 এর সাথে যে অংশটুকু আছে সেটা একটু নিচে দিয়ে দেওয়া হয়েছে। এই পুরোটা একটা ফাংশন এখন, যার ভেরিয়েবল এক্স ওয়াই এক্স টি ওয়াই প্রাইম এক্স টি। এখন আমরা জানি যে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, এটা তিনটা অংশে ভাগ হয়ে যাবে, ডেল এফ ওভার ডেল এক্স, তারপরে ডেল এক্স ওভার ডেল টি, ঠিক আছে? তারপর ডেল এফ ওভার ডেল ওয়াই ওভার ডেল টি, তারপর ডেল এফ ওভার ডেল ওয়াই প্রাইম ওভার ডেল টি, ঠিক আছে? এখন এখানে তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই ওয়াই প্রাইম। এখন এক্সটা ইনডিপেন্ডেন্ট অফ টি, এক্স আর টি একে অপরের উপরে ডিপেন্ড করে না। তাহলে এক্স কে যদি টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা হয় কি হবে বলো দেখি? জিরো হয়ে যাবে, তাই না? তাহলে যদি এই টার্মটা, এই যে ডেল, এই টার্মটার কথা বলছি, ডেল এক্স ওভার ডেল টি, যেটা মানে ডেল ডেল টি এক্স, এক্স কে যদি টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা হয় তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে। এটা যদি জিরো হয়ে যায় তাহলে এই অংশটুকু আমার থাকছে না, থাকছে কি এই পার্টটা আর এই পার্টটা। এখন তাহলে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে, ডেল ওভার ডেল টি
তোমার ওয়াই ডাবল প্রাইম এক্স টি ইজ ইকুয়াল টু, এই টার্মটা থাকছে না, এইটা থাকছে ডেল এফ ওভার ডেল ওয়াই, তারপরে এফ এর যে আর্গুমেন্টটা এটা দেওয়া হয়েছে এটা নিয়ে, এটা যদি নাও দাও কোনো সমস্যা নেই, তারপরে ডেল ওয়াই ওভার ডেল টি এক্স টি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি ডেল ওয়াই ওভার ডেল টি একটা, তারপরেরটাতে হচ্ছে ডেল এফ ওভার ডেল ওয়াই প্রাইম, মানে ওয়াই প্রাইমের রেসপেক্টে এফ কে ডিফারেন্সিয়েট করতে হবে, করার পর ডেল ওয়াই প্রাইম ওভার ডেল টি। ঠিক আছে, এখন আমরা ইনিশিয়াল কন্ডিশন দুইটার কি অবস্থা হয় দেখা যায়। এইটাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, আলফাটা কি কনস্ট্যান্ট তাই না, আলফাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। আর টি কে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে 1 হবে। 1 হবে। থ্যাংক ইউ। তাহলে তোমার এই ইনিশিয়াল কন্ডিশন যে দুটো, সেই দুটো কিরকম দাঁড়াচ্ছে, যে আমরা যদি ডেল ওয়াই ওভার ডেল টি নিই তাহলে এটা হয়ে যাবে 0, আর যদি ডেল ওয়াই প্রাইম ওভার ডেল টি নিই তাহলে এটা হয়ে যাবে 1। ঠিক তো? আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি এখন ধরো একটু নতুন ভাবে লেখার চেষ্টা করি, নতুন ভাবে বলতে যে আমি ডেল ওয়াই ওভার ডেল টি এইটাকে আমি ধরছি ধরো জেড। ঠিক আছে, ডেল ওয়াই ওভার ডেল টিটাকে আমরা ধরছি জেড। একইভাবে যেখানে প্রাইম আছে সেখানে প্রাইম ব্যবহার করবো, যে ডেল ওয়াই প্রাইম ওভার ডেল টিটা হচ্ছে জেড প্রাইম, আর ডেল ওয়াই ডাবল প্রাইম ওভার ডেল টি এটাকে ধরো জেড ডাবল প্রাইম, এরকম ধরে নিলাম। ঠিক আছে, ধরে নিলে কিরকম দাঁড়াচ্ছে এই ইকুয়েশনটা, দেখো দেখি কেমন হয়। তাহলে ওই ইকুয়েশনটা এরকম, জেড ডাবল প্রাইম এক্স টি ডেল এফ ওভার ডেল ওয়াই জেড এক্স টি। জেড এক্স টি কেন, আমরা ধরলাম যে এই ডেল ওয়াই ওভার ডেল টি এটাকে ধরে নিলাম হচ্ছে জেড। ঠিক আছে, জেড এক্স টি, তাহলে এটা জেড এর ডাবল প্রাইম আর এটা হচ্ছে জেড এর সিঙ্গেল প্রাইম, আর বাদ বাকি যা ছিল তাই আমরা রেখে দিলাম। তাহলে ওইভাবেই লেখা হয়েছে যে ডেল এফ ওভার ডেল ওয়াই, আর এই পাশে এর সাথে হচ্ছে জেড টি, আর এটার সাথে হচ্ছে তোমার জেড প্রাইম টি। আর তোমার যে ডোমেন তো আমাদের ঠিকই আছে, ইনিশিয়াল কন্ডিশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, এইখানেও কিন্তু তোমার প্রাইমটা ছুটে গেছে, জেড প্রাইম এটিটা হচ্ছে 1। ওকে, এখানেও একটা প্রাইম হবে, বই আর কি টাইপিং মিস্টেক বলতে পারো। এখন এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে যদি আমরা ধরো এটাকে, এই যে ফাংশনটা থাকবে তাকে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে দিই তাহলে একটা কিছু পাবো, আবার ওয়াই প্রাইমের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলেও আর একটা কিছু পাবো। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা জেড এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যার ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে। তাহলে ইনিশিয়াল কন্ডিশন যেহেতু দেয়া আছে, এটা সলভ করতে পারবো। এটা সলভ করলে যেটা মান পাওয়া যাবে, এটা কিসের মান পাওয়া যাবে, জেড এর মান পাওয়া যাবে। জেড এর মান মানে কি, জেড এর মান মানে আসলে ডেল ওয়াই ওভার ডেল টি, তাই না, আমি ডেল ওয়াই ওভার ডেল টি এক্স টি কে জেড দ্বারা ডিনোট করেছি। তাহলে ডেল ওয়াই ওভার ডেল টি, তো যদি ফাংশনটা টি এরই হয় পুরো, তাহলে তোমার ডেল ওয়াই ওভার ডেল টি আর ডি ওয়াই ওভার ডিটি একই জিনিসই হবে না, যদি ফাংশনটা একমাত্র টি এর ফাংশন হয়। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ একই হয়, তাই না? তার মানে হচ্ছে যে এইখানে নিচে যে আমাদের যে ডি টি, যখন আমরা এখানে বি বসিয়ে দিচ্ছি পার্টিকুলারলি, তখন কিন্তু আর এক্স থাকছে না, শুধুমাত্র টি এর এটা একটা ফাংশন, তখন এই পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ কিন্তু একই হয়। তার মানে এই পার্শিয়াল ডেরিভেটিভের মানটাই অ্যাকচুয়ালি ওই লাস্ট প্রান্তে পার্টিকুলার ভ্যালুর জন্য যেটা, সেটা পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ একই জিনিস। তাহলে আমরা এই দ্বিতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে যেটা পাবো সেটা মূলত শেষ প্রান্তের যে ভ্যালুটা, সেটা যদি নিই তাহলে এই নিচের মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই নিচের মানটা পেলে আমরা টি কে আপডেট করতে পারবো, যেহেতু টি জিরো জানা আর এটাও জানা, উপরের বিটাও জানা, আর নিচের অংশটুকু ওই দ্বিতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করলেই ওই মানটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা টি কে, মানে ধরো টি জিরো থেকে টি ওয়ান, টি ওয়ান থেকে টি টু, এরকম টি টু থেকে টি থ্রি, এইভাবে আমরা আপডেট করতে পারবো। এবং আমরা প্রত্যেকবার সলিউশন করার পর দেখবো যে আমাদের যে রিকোয়ার্ড সলিউশন সেটার কতটুকু কাছাকাছি গেছে। যদি আমরা একটা টলারেন্স দিব যে দুজনের তফাৎটা এই টলারেন্সের মধ্যে যদি থাকে, তাহলে আমরা ডিক্লেয়ার করব যে হ্যাঁ আমাদের এটাই সলিউশন। আর যদি ধরো ওর কাছাকাছি না যায় তাহলে আমরা আবার এটা এগেইন সলভ করার চেষ্টা করব।
তো প্রথম এক্সাম্পল বা প্রবলেম একটা লক্ষ্য করি, যে বলেছে যে অ্যাপ্লাই শুটিং মেথড উইথ নিউটনস মেথড টু দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এটা টু সরি উইথ নিউটনস মেথড এটা হয়তো উল্লেখ থাকবে না, শুটিং মেথড বলবে, কিন্তু তোমরা নিউটন মেথড দিয়ে করবে, এটা তাড়াতাড়ি কনভার্জ করে আর কি। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা লিনিয়ার না নন লিনিয়ার কে বলতে পারে? নন লিনিয়ার কারণ কি? স্যার, ওয়াই প্রাইমের সাথে ওয়াই গুণ আকারে আছে। তাহলে ওয়াই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এখানে প্রোডাক্ট আছে, তাই না? ওয়াই এর সাথে ওয়াই প্রাইম, তাহলে এটা নন লিনিয়ার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডোমেন দেওয়া আছে 1 থেকে 3 পর্যন্ত, আর 1 এ দেওয়া আছে তোমার বাউন্ডারি কন্ডিশন 17, বা এটাকে আমরা ইনিশিয়াল কন্ডিশনও বলতে পারি, আর শেষ প্রান্তে 3 তে দেওয়া আছে 43/3। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা সলিউশন করব। তো এখানে আরো কিছু শর্ত জুড়ে দিয়েছে, বলছে যে ইউজ n ইকুয়াল টু 20, মানে সাবডিভিশন ডোমেনটাকে 20 ভাগে ভাগ করতে হবে, টোটাল পয়েন্ট 21টা আসবে। আর m ইকুয়াল টু 10, এমটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম কতবার আমি ইটারেশন নিব, মানে নিউটন রেফারেন্স মেথডে টি কে কয়বার কনসিডার করব, সর্বোচ্চ 10 বার। যদি এরকম ওই ম্যাক্সিমামটা আমরা ফিট করে না দিই, এমন হতে পারে যে আমরা এরকম ধরনের টলারেন্স ফিট করেছি, এই যে ধরো ওই টলারেন্সের মানে ভিতরে আসতে ওই ওর ধরো 3-4 দিন 5 দিন বা 24 দিন বা 1 বছর সময় লাগবে, তাহলে 1 বছর ধরে কম্পিউটারটা কিন্তু হ্যাং হয়ে থাকবে। এই জন্য আমরা বলে দিই যে ম্যাক্সিমাম কত ইটারেশন পর্যন্ত নিব, তাহলে ওই ইটারেশনে গিয়ে অন্তত পক্ষে ব্রেক হয়ে যাবে, মানে থেমে যাবে, আদারওয়াইজ প্রোগ্রামটা চলতেই থাকবে। আর এই যে টলারেন্স বললাম, এই টলারেন্সটা হচ্ছে যে ধরো অ্যাপ্রক্সিমেট সলিউশন আর ওই যে বাউন্ডারি কন্ডিশন শেষ বাউন্ডারিতে, এটার তফাৎটা যাতে দশমিকের পর 4 ঘরের চাইতে কম হয় আর কি, মানে 4টা ঘর শূন্য হয়, দশমিকের পর 4 ঘর পর্যন্ত কারেক্ট। 10⁻⁵ মানে 0.0001, মানে 4টা জিরোর পরে 1, মানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত যাতে কারেক্ট হয়, এরকম টলারেন্স দিয়ে দিয়েছে। এবং এটা বলেছে যে এটা এক্সাক্ট সলিউশন yx ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 16/x, এটার সাথে কম্পেয়ার করতে। তো তাহলে আমাদের যে তোমার ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা যখন ইনিশিয়াল মানে সরি কি বলবো আইভিপি, মানে এটা বিভিপি ছিল, এটাকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করব, তখন প্রথম অংশগুলো সবই ঠিক থাকবে, y প্রাইম 1 এ গিয়ে আমাদের আসবে একটা টিকে, তাই না? আচ্ছা, এইটা একটা। আর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হয়, সেটা হচ্ছে আমার টি কে আপডেট করার জন্য। সেটা কিরকম ছিল? সেটা ছিল যে জেড ডাবল প্রাইম সমান হচ্ছে ডেল এফ ওভার ডেল ওয়াই জেড, ডেল এফ ওভার ডেল ওয়াই প্রাইম জেড প্রাইম। তাহলে ধরো এফ বলতে এটা পুরোটা, এটাকে যদি আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, বাদ বাকি সব কনস্ট্যান্ট, তাহলে 1/8 থাকছে। ওয়াই এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে বলো? -y ওয়াই প্রাইম হবে, তাই না? মাইনাস ওয়াই প্রাইম থাকবে। ওয়াই প্রাইমও কিন্তু ধরো ওয়াই আর ওয়াই প্রাইম, যখন আমি ওয়াই ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, ওয়াই ছাড়া বাদ বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে এখানে হচ্ছে ওয়াই প্রাইম ওয়াই এর সাথে আছে, তাহলে ওয়াইটা 1 হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই প্রাইম হবে। আর এটার সাথে কিন্তু কি আছে, ডেল এফ ওভার ডেল ওয়াই এর সাথে একটা জেড আছে, ঠিক আছে? আর আবার এটাকে জেড সরি ওয়াই প্রাইমের রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তখন করলে কি হবে, এটাও 0 এটাও 0, আর ওয়াই প্রাইমটা 1 হয়ে যাবে, তাহলে ওয়াই থাকবে মাইনাস ওয়াই। তাহলে হচ্ছে এটার সাথে হচ্ছে মাইনাস ওয়াই, আর এটার সাথে হচ্ছে তোমার মাইনাস ওয়াই প্রাইম, আর নিচে হচ্ছে 1/8। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে এই অংশটুকু সমান আমাদের দাঁড়াচ্ছে কি, -1/8 ওয়াই প্রাইম জেড প্লাস ওয়াই জেড প্রাইম। আর এটার ইনিশিয়াল কন্ডিশন কি? ইনিশিয়াল কন্ডিশন ডোমেনটা ঠিকই থাকবে x1 থেকে 3 এর মধ্যেই, আর ইনিশিয়াল কন্ডিশন এটা সব সময় একই রকমই থাকবে। কি থাকবে? 1 এ হচ্ছে 0, বা যে ইনিশিয়াল পয়েন্ট যে দেয়া থাকবে সেটাতে হচ্ছে 0 হবে আর 1 হবে। কারণ কি, আমরা টি এর রেসপেক্টে যখন আলফাকে ডিফারেন্সিয়েট করেছিলাম তখন এটা 0 হয়ে গেছিল, আর দ্বিতীয়টা টি এর রেসপেক্টে টি কে ডিফারেন্সিয়েট করার ফলে 1 আসছিল। তাহলে এইটার যে ইনিশিয়াল কন্ডিশন, এই ব্র্যাকেটের মধ্যে 1 হোক 2 হোক 3 হোক, এটা নির্ভর করবে যে ডোমেনটা কত থেকে কত পর্যন্ত দেয়া আছে, কিন্তু এটার ভ্যালুটা একটা 0 একটা 1, এটা সব সময়ের জন্য ফিক্সড, প্রত্যেকটা প্রবলেমের জন্য এটাই হবে। এবার আমরা সলিউশন করে সলিউশনটাকে হচ্ছে তোমার কম্পেয়ার করব বিটার সাথে,
তারপর সেটা যদি টলারেন্সের চাইতে ছোট হয় তাহলে ডিক্লেয়ার করে দিব এটা রেজাল্ট, আদারওয়াইজ আমরা আবার টিকে আপডেট করব, করে সলভ করব। তো আমি এই প্রোগ্রামটা দুই ভাবে করেছি আর কি। এখন একটা চেষ্টা করেছি যে তোমাদের যে লিনিয়ার শুটিং মেথড যেটা করে দিয়েছি সেটাকে তোমরা ওই যে আগে যেভাবে প্রবলেম করে দিয়েছিলাম রঞ্জি করতে, ওটার সাথে মিল করেও করতে পারো। হ্যাঁ, মৃন্ময়ী নাকি তোমার নাম? জি স্যার, মিনময়। হ্যাঁ, ও করেছে, দেখো ওর কাছ থেকে নিতে পারো প্রোগ্রামটা। আগে মানে আমরা আগে ইনটু করে যে ফর্মুলাটা করেছিলাম আগে ওইটাও করতে পারো, বা পরে যেটা আমি দিয়েছি এটা এইভাবে করতে পারো। তাহলে এইচ কে পরে অ্যাড করতে হয় যে শেষে কম্পিউটেশনের সময়। তো আমি দুটোই দেখাচ্ছি, আগে লিনিয়ার শুটিং মেথডের সাথে মিল করে যেটা করেছি সেটা দেখাচ্ছি, আর আরেকটা আরো শর্ট করে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করতে পারো সেটা দেখাচ্ছি। আর প্রিন্টেড আজকে কারুকাজ কিছু দেখাবো আর কি, কিভাবে মানে দশমিকের পরে তোমরা সংখ্যা বেশি বাড়াতে পারো বা কম করে নিতে পারো সেটা। তো আমরা প্রথমে যাই, যেটা আমরা লিনিয়ার শুটিং মেথডের মতো করে আর কি যেটা করেছি। তাহলে প্রবলেম যেটা আমরা একটু আগে নিয়ে কথা বললাম সেটা ছিল এরকম যে ওয়াই ডাবল প্রাইম সমান 32 প্লাস 2x³ মাইনাস ওয়াই প্রাইম ডিভাইডেড বাই 8, আর ডোমেনটা এরকম দেওয়া ছিল, আর বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল যে 17 আর এদিকে 43 ভাগ 3। বলেছে যে একে 20 ভাগে ভাগ করতে হবে, ম্যাক্সিমাম এম নেওয়া যাবে 10, টলারেন্স বলেছে 10⁻⁵। এই রেজাল্টটা কম্পেয়ার করতে বলেছে যে অ্যাকচুয়াল সলিউশন x² প্লাস 16/x এর সাথে। তো এটা এখানেই আমি প্রোগ্রামের মধ্যে একটু তোমার বোঝার সুবিধার্থে ওটা লিখে রেখেছি আর কি, যে ইউ ডাবল প্রাইমে আগে কনভার্ট করে নিয়েছি। ধরো এটা থেকে দুটো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তৈরি করেছি, একটা ইউ দিয়ে একটা হচ্ছে ভি দিয়ে। তো ইউ দিয়ে যখন এটাকে করেছি জাস্ট ওয়াই গুলোকে ইউ দ্বারা আর ওয়াই প্রাইম কে ইউ প্রাইম দ্বারা রিপ্লেস করে দিয়েছি। তাহলে ইউ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 32 প্লাস 2x³ মাইনাস ইউ প্রাইম ডিভাইডেড বাই 8, যেখানে u1 সমান 17 আর ইউ প্রাইম অন সমান টিকে। ঠিক, এটা আমাদের অজানা, বাদ বাকি সবই জানা। আচ্ছা, তো এখানে যদি আমরা এই সেকেন্ড অর্ডার এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই, ধরো শুরুতে আমার টিকের মানটা জানা থাকবে, কোনো না কোনো ভাবে আমরা বের করে নিব আর কি, অসুবিধা নেই। তো এখন এইটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর কি। তো সেটাকে আমরা সলভ করার জন্য এরকম দুটো ফার্স্ট অর্ডারে কনভার্ট করি, আগে যেভাবে করেছিলাম দুটো ফার্স্ট অর্ডারে কনভার্ট করলে যা হয় সেইটাই আর কি। আর সেকেন্ড যেটা সেইটাতে কি করা হয়েছিল, ধর সেই সেকেন্ডটা জেড দিয়ে দেওয়া ছিল, তো আমি জাস্ট ভি দিয়ে দিয়েছি আর কি। তাহলে ভি ডাবল প্রাইম সমান কি হবে, এইটাকে আমাদের হচ্ছে ইউ এর রেসপেক্টে একটা ডেরিভেটিভ করতে হবে, তার সাথে তোমার ভি নিতে হবে, আর ইউ প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তার সাথে ভি প্রাইম নিতে হবে। তাহলে এটাকে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে তোমার ইউ প্রাইম মাইনাস ইউ প্রাইম বাই 8, তার সাথে একটা ভি নিতে হবে, আর মাইনাস ইউ ভি প্রাইম ডিভাইডেড বাই 8। একটু আগে যেটা লিখলাম সেটাই লিখেছি। এখানে কন্ডিশন গুলো হচ্ছে যে তোমার v1 পয়েন্টে 0 আর ভি প্রাইম 1 এটা কিন্তু সব সময় এই কন্ডিশনটা একই থাকবে, যে ইনিশিয়াল কন্ডিশন 0 আর প্রাইমে 1 হবে। কারণ কি, আমরা দেখলাম যে আলফাকে যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম 0 হয়ে গেছিল, আর টি কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হয়েছিল। আচ্ছা, তাহলে এখন এটাও আমাদের একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকেও আমরা দুটো অংশে এরকম ভাগ করে দিতে পারি। তো এখানে একটা দেখবার বিষয় আছে যে এখানে যে ফাংশনটা তৈরি হলো, ধরো u1v এটা আমি বানিয়ে নিলাম। তো এই যে ইউ প্রাইমকে আমরা আগের প্রবলেমে u1 হিসেবে ইউজ করেছি, আর ইউটা তো ইউই ছিল। তো আমরা যদি ইউ আর u1 কে এখানে ব্যবহার করি, এই প্রবলেমে কিন্তু u1টা আমার মুখ্য ভেরিয়েবল না, আমি মান বের করতে চাই ভি এর। ঠিক আছে, ভিটা এই ইউ বা u1 এটার উপর নির্ভর করে না। ঠিক আছে, এই ভি প্রাইমটা আসলে এক্স আর ভি এর ফাংশন বলতে পারি আর কি। তো এই তোমার u1 আর ইউ এর মান আগে থেকে আমাদের যেটা জানা থাকবে সেটা সরাসরি বসিয়ে দিলে চলবে। ওইটাতে রঙ্গিকুত্তা মেথডের যে তোমার ডিভাইডেড বাই যে ফর্মুলা আছে এটা ব্যবহার করার কোনো দরকার হয় না আর কি। ওটা অ্যাজ ইউজুয়াল রেখে দিলেই চলবে, আগের উপরের মান জাস্ট সরাসরিও ব্যবহার করবে আর কি। ঠিক আছে, আর
বাদ বাকি গুলো হচ্ছে আপডেট করতে হয়, যে যে ভি ওয়ান ভি টু তোমরা এই যে K1 K2 K3 K4 এ যে ক্যালকুলেশনের বিষয়গুলো আছে সেগুলো ওইটাতে ইউজ করতে হয়। তো আমি ফাংশনের নাম দিয়েছি ধরো NLSM, মানে বুঝতে পারছো নন লিনিয়ার শুটিং মেথড। CLC ক্লিয়ার ওয়াল, CLF ও দেওয়া যায়, CLF দিয়ে দিলাম। তো আমাদের এই প্রবলেমে A ইজ ইকুয়াল টু 1, B ইকুয়াল টু 3, N ইকুয়াল টু 20, টল বা টলারেন্সটা দেওয়া আছে 0.001, আর এইচটা আমরা বের করে ফেলতে পারি B মাইনাস A ডিভাইডেড বাই N করে। আলফার মান 17 আমরা বাউন্ডারি কন্ডিশনে দেখেছি, আর বিটার মান হচ্ছে 43 ডিভাইডেড বাই 3। এম এর মান দেয়া ছিল 10, আমরা 10ই ব্যবহার করি, পরে আমি 100 দিয়ে টেস্ট করেছিলাম আর কি। তো এম এর মান 10 বলা আছে, মানে ম্যাক্সিমাম 10 ইটারেশন পর্যন্ত নিব। তোমরা প্রোগ্রামটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর তোমার এই প্রথম টিকেটা আমি কিভাবে নিলাম? প্রথম টিকেটা নিয়েছি, ধরো আমার ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন দুটোই জানা আছে। ধরো ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে এ আলফা, আর ধরো বাউন্ডারি কন্ডিশন মানে আমার এক্সাক্ট যেখানে যেতে হবে সেটা হচ্ছে এরকম বি বিটা, তাই না? তো আমার একটা ইনিশিয়াল স্লোপ লাগবে। স্লোপটা আমি করলাম কি ফার্স্টে প্রথমে, যে ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টকে যোগ করে দিলে, এই দুজনকে যদি যোগ করে দিই, যোগ করে দিলে যে লাইন পাবো সেই লাইনের যে স্লোপটা হয় সেটা বিবেচনা করলাম ফার্স্টে। যে কিছুই মানে ইচ্ছা মতো বিবেচনা করা যায়, কিন্তু এটা যৌক্তিক যে আমরা ধরো একদম সোজা লাইন বরাবর শুট করলাম, যে এইখান থেকে এখানে ডাইরেক্ট গুলি করে দিব, যদি বিটাতে পৌঁছে দেয় তাহলে ভালো। তো তাহলে এই যদি এখান থেকে এই এই স্লটটা এই বরাবর ধরতে চাই, তার মানে এই সরল রেখা বরাবর, তাহলে এই সরল রেখার ঢালটা কি হবে বলো দেখি। যদি আমি টি বলি এটার নাম, বা টিকে ঢালের সূত্র বলো, এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল কি হবে? ইন্টারমিডিয়েটে চলে যাও। y minus y1 divided by x minus x1. প্রতি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর, তাই তো? জি স্যার। প্রতি দয়ের অন্তর, তার মানে কি হবে এখানে বলো? এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই অন্তর আমাদের নাই, তাহলে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটাই আমরা ধরো শুরুর যে টিকে সেটা আমরা ধরলাম যে এইটা আর কি। এটা ধরাটা যৌক্তিক, কারণ আমরা সরল রেখা বরাবর ঢালটা ধরলাম আর কি, গুলি করে দিব সরাসরি যে বিটাতে হিট করবে, করতে পারে নাও করতে পারে সেটা নির্ভর করবে যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কেমন আসছে। তো ওইটাই যে টিকেটা আমি কি করেছি, টিকেটা ধরে নিয়েছি যে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই বি মাইনাস এ। আরো বাইসেকশন মেথডের মাধ্যমে তার মিড পয়েন্টটা ধরতে পারো, বা অনেক কিছুই ধরা যায়। এইটা ধরাটা সবচেয়ে বেশি যৌক্তিক আমার কাছে মনে হয়েছে, যে তোমার যা কিছুই ধরো না কেন শেষমেশ কনভার্জ করে যাবে, ইটারেশন সংখ্যা হয়তো বেশি লাগবে আর কি। হ্যাঁ, তো টিকেটা আমরা যদি এভাবে ধরি তাহলে অনেকখানি কাছাকাছি চলেই যায় আর কি। সেটা কি, যে আমরা নিয়ে নিলাম দুই প্রান্ত বিন্দু যোগ করে যে সরলরেখা হয় তার যে ঢালটা সেটাই আমরা প্রথমে বিবেচনা করলাম। এইবার আমরা যে নাম্বার অফ ইটারেশন বলছিলাম, যে কয়টা টি নিব সেটা আমি কাউন্ট করছি কে দিয়ে, ঠিক আছে? কে ইজ ইকুয়াল টু ধরো প্রথমে 1 বললাম, এখানে একটা হোয়াইল লুপ ব্যবহার করছি। হোয়াইল লুপটা কি, যে কে এর মান যদি তোমার এম এর চাইতে ছোট হয় বা এম এর সমান হয় তাহলে এর ভিতরে কাজ করো, যদি কে এর মান এম বা এম এর চাইতে বড় হয়ে যায় তাহলে এর ভিতরে যে কাজ কারবার আছে সেটা স্টপ করো, মানে থামিয়ে দাও, ঠিক আছে? তো হোয়াইল লুপকে লাস্টে খালি ইন দিয়ে দিলেই হয়, আর হোয়াইলে এক শর্ত দিলেই হয় যে তুমি কতক্ষণ পর্যন্ত একে সহ্য করবে আর কি, বা এই লুপটা কতক্ষণ পর্যন্ত চালাতে চাচ্ছ। এখন আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমে x1 সেটা হচ্ছে a, তাই না? ইনিশিয়াল ভ্যালু u1 সমান আলফা, u11 সমান হচ্ছে টিকে,
V1 সমান 0 আর V11 সমান 1, এটা সব সময় কিন্তু এই দুটো মান এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে 1 থাক 2 থাক জানি না আমরা, ইনিশিয়াল যেটা থাকবে সেটাতে কিন্তু এই 0 1 সবসময় থাকবে। আর প্রথমটার যে ইনিশিয়াল কন্ডিশন ইউ এ হচ্ছে আলফা আর ইউ প্রাইমে হচ্ছে তোমার টিকে, তো ইউ প্রাইমকে আমরা U1 দ্বারা লিখেছি আর ভি প্রাইমকে হচ্ছে V1 দ্বারা লিখেছি। এখন আমরা সেই রঞ্জি গুপ্তা যে ফোর্থ অর্ডার মেথড, সেই মেথড অনুযায়ী আমি জাস্ট ওই যে নন লিনিয়ার শুটিং যেটা করেছিলাম সেটাই ব্যবহার করেছি। ব্যবহার করার পর ধরো U1 V1 এগুলো বের করেছি, একই ওই প্রোগ্রামই রেখেছি আর কি, একটুও চেঞ্জ করিনি। তো তারপর ধরো একবার যখন আমার এক্সিকিউট করা হয়ে গেল, এবার আমি কি করেছি, একটা কন্ডিশন দিয়েছি যে ধরো UN-1, আমি যে সলিউশনটা করলাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেটা তো ইউ এর মধ্যে আছে, সেইটার শেষ প্রান্তের যে মানটা সেইটা বিটার কতটুকু কাছাকাছি, যে এইটা থেকে বিটাকে বাদ দিয়ে তার যদি অ্যাবসলিউট ভ্যালু নিই, সেটা যদি তোমার টলারেন্সের চাইতে ছোট হয়, লেস দেন টল, তাহলে আমি বলছি যে তাহলে তুমি রেজাল্টটা প্লট করে দাও। কি প্লট করবা? এক্স ইউ প্লট করে দাও, হোল্ড অন করো। তারপরে ইউআইটা এক্সাক্ট সলিউশনটা যেটা দেওয়া আছে সেটা নিলাম, এক্স ইউআই প্লট করলাম, তারপরে মানগুলো নিলাম ডিসপ্লে দিয়ে, যে এইভাবে ডিসপ্লে এক্স অ্যাপ্রক্স এক্সাক্ট এরর আগেরটাতে যেভাবে করেছিলাম। তারপরে সেখানে আমরা দিলাম এক্স ড্যাশ ইউ ড্যাশ ইউআই মাইনাস ইউ ড্যাশ, আগের যেটা ছিল সেটাই ফলো করেছি। তারপরে লিজেন্ডে অ্যাপ্রক্সিমেট সলিউশন এক্সাক্ট সলিউশন এটা ব্যবহার করলাম, গ্রিড অন করলাম আগে যেভাবে করেছিলাম সেভাবেই আর কি। হ্যাঁ, এইখানে আরো কিছু জিনিস প্রিন্ট করেছি। তো ওই রেজাল্টকে আমি দ্বিতীয়বার আরেকভাবে প্রিন্ট করেছি, প্রিন্ট এফ দিয়ে। হ্যাঁ, তো তার আগে আমি একটা মেসেজ এখানে প্রিন্ট করেছি যে আমার কতটা ইটারেশনে আমি রেজাল্টটা পেলাম এবং সেখানে স্লপটা কত ছিল। ইটারেশন নাম্বারটা হচ্ছে কে আর স্লপটা হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু ধরো টিকে, টিকের মান আর হচ্ছে কে এর মানটা আমি এখানে প্রিন্ট নিয়েছি, যে কতবার ইটারেশন করার পর আমি রেজাল্টটা পেলাম। আর এই ওপরে যেটা ডিসপ্লে দিলাম এইটাকে, এটা তো বাই ডিফল্ট 4 দশমিকের পর 4 ঘর দেয়, যদি আমরা এফ প্রিন্ট এফ ব্যবহার করি ধরো। হ্যাঁ, তো এফ প্রিন্ট এফে প্রথমে আমরা এক্স অ্যাপ্রক্সিমেট এক্সাক্ট এরর এরকম 4টা হেড স্ট্রিং এর মধ্যে এরকম প্রিন্ট নিয়েছি, নেওয়ার পর নিচে হচ্ছে লুপ চালিয়ে দিয়েছি i ইজ ইকুয়াল টু 1 to n+1 পর্যন্ত, এবং পার্সেন্টেজ ধরো 11f দিয়েছি, যাই হোক অসুবিধা নাই, পার্সেন্টেজ 0.8 দিলেই হবে। 11f এটা একটা ফরম্যাট আর কি ইয়ার প্রিন্টিং এ, 11 দেওয়ার দরকার নেই, 0.8 দিলে দশমিকের পর 8 ঘর দেখাবে আর কি। এই তারপরে কি প্রিন্ট করেছি, xi ui ই টু দি পাওয়ার ধরো ei, আর হচ্ছে ei থেকে ui বাদ দিয়েছি, দেওয়ার পর যেটা হয় সেটা এরর আর কি। তারপরে বলেছি তুমি এটা প্রিন্ট করা হয়ে গেলে তুমি ব্রেক করে দাও, আর দরকার নেই, শেষ। এখানে আর হোয়াইল টয়েলও কিছু চলবে না। হ্যাঁ, যদি এটা না ঘটে, মানে এই টলারেন্স এই ইয়াটা ফেল করে, যে টলারেন্সের চাইতে তফাৎটা ছোট হয়নি, তাহলে কি হবে, তাহলে তোমার আমাকে টিকে ক্যালকুলেট করতে হবে, টিকেটা নতুন আর একটা টিকে সেট করতে হবে। নতুন টিকেটা কিভাবে পাবো, টিকে মাইনাস UN+1, মানে এটা লাস্ট ভ্যালু যেটা, হ্যাঁ সেটা মাইনাস বিটা ডিভাইডেড বাই VN+1, এই VN+1টাই কিন্তু সেই আমার ডেরিভেটিভ। হ্যাঁ, টি এর রেসপেক্টে যে ডেরিভেটিভ সেটা নিউটন র্যাপসন মেথড অনুযায়ী। তাহলে টিকেটাকে আমি আপডেট করে নিলাম এইভাবে, যে নতুন একটা টিকে তৈরি করলাম, সেটা আগের টিকে থেকে এটা নিউটন র্যাপসন মেথডের যে ফর্মুলা সেটার সাহায্যে আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, যে UN+1 লাস্টের মান মাইনাস বিটা ডিভাইডেড বাই VN+1 করে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমার নতুন টিকে। এবং কে কে আমি বাড়িয়ে নিলাম 1, কে আগে কত ছিল 1 দিয়ে শুরু করেছিলাম, এবার কে কে করলাম K+1। তারপরে কি হবে, এখানে এন্ড করে দিলাম। এইবার এইখানে আসার পর এটা আবার ফেরত যাবে উপর দিকে গিয়ে টেস্ট করবে যে আমি যে কেটা নতুন পেলাম সে কেটা এম এর সমান বা তার চাইতে ছোট কিনা। যদি এই শর্ত সত্যি না হয়, ছোট বা সমান না থাকে, বড় হয়ে যায়, তাহলে এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, শেষ ওখানে। আর যদি তোমার বড় না হয়,
তাহলে আবার সে ঢুকবে এই একইভাবে যা ক্যালকুলেশন করেছিল সবই করবে, খালি চেঞ্জ হবে কি এই টিকেটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে, নতুন টিকে দিয়ে পুরোটাই ক্যালকুলেট করবে, করার পর আবার বিটার সাথে কম্পেয়ার করবে, করার পর যদি টলারেন্সের নিচে নেমে আসে তাহলে প্রিন্ট করে দিবে, আদারওয়াইজ আবার টি মানে তোমার কে বাড়বে এক, নতুন টিকে হবে গিয়ে আবার এই একই প্রসেসেও আসতেই থাকবে। কিন্তু এটা যদি টলারেন্সের কাছাকাছি বা ডিজায়ার সলিউশন না আসে তাহলে এটা তো ইনফাইনাইট লুপের মধ্যে চলে যেতে পারে। এই জন্য আমরা হোয়াইল লুপ দিয়ে একটা ম্যাক্সিমাম টার্গেট ফিট করে দিই যে কতবার আমি লুপটা চালাবো। এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি আর কি, রান করলে যেটা হয় সেটা আমরা দেখি। রান করলে ধরো এই যে এইরকম যে এই কার্ভটা এটা আসছে আমাদের টান টান দিয়ে যেটা আছে সেটা তোমার অ্যাপ্রক্সিমেট সলিউশন, আর গোলটা হচ্ছে তোমার এক্সাক্ট সলিউশন। বুঝতে পারছি যে এরকম একটা সলিউশন আসলো আমাদের। আচ্ছা এখন এটার রেজাল্ট গুলো কেমন আসছে দেখি একটু। তো আমি প্রথমে আগের মতো ডিসপ্লেও দিয়েছিলাম, ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে দশমিকের পর 4 ঘর পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবং এটাতে মনে হচ্ছে এরর গুলো সব জিরো বা এরকম কিছুটা আসছে আর কি, দু একটা জায়গায় জিরোর চাইতে কম, কিন্তু শেষ প্রান্তে একদম এক্স্যাক্টলি প্রায় মিলে গেছে এরকম মনে হচ্ছে। তো পরে যখন আমরা আর এটা কনভার্স করেছে বলছে 5 ইটারেশন, মানে টি এর মান 5 যখন, তখন হচ্ছে তোমার মানে কে এর মান 5তম ইটারেশনে গিয়ে আমরা এই সলিউশনটা পেয়েছি, যেখানে টি বা স্লপ যেটা যেটা যেই স্লপে বা যেই ঢালে গুলি করা হয়েছিল টার্গেটে সেইটা হচ্ছে এই ঢাল আর কি। আর সলিউশনটা এরকম আসছে, এক্স অ্যাপ্রক্সিমেট দিয়েছি মানে অ্যাপ্রক্সিমেট সলিউশনের জন্য, এক্সাক্ট সলিউশনের জন্য এক্সাক্ট লিখেছি, আর এররটা হচ্ছে যে দুজনের তফাৎ প্রিন্ট করেছি। তাহলে দেখতে পাবা যে এরর এখানে কিন্তু দশমিকের পর 4 ঘর পর্যন্ত কারেক্টের কথা বলা হয়েছে, তো তাই এইরকম আসছে আর কি। হ্যাঁ, তো শেষ প্রান্তে দেখো আসলে শেষেরটা শুধু কম্পেয়ার করা হয়, তো ভিতরেরটা তো কম্পেয়ার করার বুদ্ধি নাই, শেষ টার্গেটে পৌঁছে গেলেই হলো আমাদের। এই জন্য ভিতরে এররের পরিমাণ একটু বেশি থাকবে, শুরুটা তো দিয়েই শুরু করি আর শেষেরটার সাথে আমরা জাস্ট খালি কম্পেয়ার করি, এই জন্য মাঝের এররের পরিমাণ কিন্তু একটু বেশি হতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা এই প্রবলেমকে যদি আমরা ধরো আর একটু আপডেট করি, যে দশমিকের পর আমরা 4 ঘর পর্যন্ত নিয়েছি, তো আরো বেশি নিলাম, আরো 2-3টা শূন্য বেশি দিলাম, আর ইটারেশনটা 10টা দিয়েছি, তো একটু বেশিও যদি দিই ধরো 20টা দিলাম, কয়বার নিব সেটা আর কি, এম এর মান ম্যাক্সিমাম। তাহলে এটা রান করলে কি দাঁড়াচ্ছে, এটা রান করলে এই দেখো আর একটু ভালো সলিউশন আসছে মনে হচ্ছে এখানে প্লটে, এখানে দেখলে মান দেখলে বোঝা যাবে। মানটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো দশমিকের পরে শূন্যর সংখ্যা কিন্তু আরো বেড়েছে আর কি, এখানে এররের এখানে, আর এখানেও অনেক দূর পর্যন্ত মিলেছে। তো এটা নির্ভর করবে যে কত দূর পর্যন্ত দিচ্ছ। পরীক্ষা হলে তোমরা ডিসপ্লে দিয়েও রেজাল্ট দেখাতে পারো বা প্রিন্ট এফ দিয়েও দেখাতে পারো, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমি প্রোগ্রামে দুটোই দেখিয়েছি তোমাদের জন্য। আচ্ছা আর একটা টেস্ট করা যাক আর কি। টেস্ট বলতে আমরা যদি ধরো আর একটা ওর পরের প্রবলেমটা দেখি, এখানে যেটা দেওয়া আছে আমরা এটা তো করলাম, এটার পরেরটা। আচ্ছা পরের প্রবলেমটা এরকম দেওয়া আছে, ধরো তোমাদের কাছে বই আছে তো তাই না? জি স্যার, আপনি দিয়েছেন। এটা ধরো নন লিনিয়ার শুটিং, কিন্তু এখানে এইচ এর মান দিয়েছে, এন এর মান বলেনি আর কি। এইচ এর মান ধরো 0.5 দিয়েছে, আর ডোমেনটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। 0.5 করে গেলে কয়টা পয়েন্ট হবে? 1 4টা। কি করে 1 এর পরে কি হবে? ও 1.5, তারপরে তো 2, জি কয়টা? 3টা, তার ভিতরে দুটোই জানা, খালি একটা বের করতে হবে তাই না? তো এরকম 0.5 না দিয়ে আমরা ধর 0.05 দিয়ে করবো, কম্পিউটারে যখন করবো এখানে তো একটা মাত্র হচ্ছে আর কি। তো আমাদের এই ইকুয়েশনটা কি দেয়া আছে, ওয়াই ডাবল প্রাইম সমান দেয়া আছে ওয়াই প্রাইমের পর স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস
ন্যাচারাল লগারিদম অফ এক্স মানে লগ এক্স। তো এইটা কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার না নন লিনিয়ার? নন লিনিয়ার কেন বলো তো দেখি? যেহেতু ওয়াই প্রাইমের উপরে কি আছে, স্কোয়ার আছে, মানে ওয়াই প্রাইমের সাথে ওয়াই প্রাইমের গুণ আছে, তাহলে এটা নন লিনিয়ার। ডোমেন কি দেওয়া আছে? 1 থেকে 2 পর্যন্ত। বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে? 1 এ দেওয়া আছে 0 আর 2 তে দেওয়া আছে log 2। হ্যাঁ, আর এটার কম্পেয়ার করতে বলেছে অ্যাকচুয়াল সলিউশনের হচ্ছে ln x এর সাথে। এখন এইটাকে যদি আমরা কোড করতে চাই, আগের মতোই ধরো টলারেন্স সব ধরে নিলাম, তাহলে ওটার নাম আমি ns1 দিয়েছি। প্রবলেমটা কি ছিল দেখো, ইউজ ননলিনিয়ার শুটিং মেথড টু অ্যাপ্রক্সিমেট দ্য সলিউশন অফ, এই যে এই প্রবলেমটা, বাউন্ডারি কন্ডিশন সব ঠিক আছে, আমি ওই 0.5 কে জাস্ট 0.05 করেছি, নাহলে মাত্র 3টা আসছে আর কি, আমি দেখেছি একটু বাড়ানোর জন্য এইটা করা। তারপরে যে দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা ভাগ করে নিয়েছি, নেওয়ার পর তোমার আগের মতোই যদি এটা আমরা ফাংশনের ওইখানে লিখে দিই, ঠিক আছে? ফাংশনটা লেখা দেখিয়েছিলাম কিনা আগের প্রোগ্রামে? ফাংশনটা লেখা দেখায়নি তাই না, নাকি প্রিন্টে শেষ করে দিয়েছিলাম মনে হয়? আগে তো ফাংশনটা বসাতে হয়। ফাংশনটা হচ্ছে যে আমরা জানি প্রথমটা হচ্ছে ইউ1 হয়, তারপর হচ্ছে যে আগে এর আগেও যেভাবে করেছিলাম ওইভাবেই ফাংশন দিতে হবে। জাস্ট খালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এর পরে যে ইউ1 এই দুটো কিন্তু আমার রুমগুপ্তা মেথডে এখানে জাস্ট ইউআই আর ইউ1 আই আকারে রেখে দিবা। এদের দুজনের সাথে যে এইচ কে বা এল কে এই জিনিসগুলো গুণ করার দরকার নেই, শুধুমাত্র ওরা যেরকম আছে সেরকমই বসিয়ে রেখে দিবা, মানে আগের কম্পিউটেশনে যে মান আসবে সেটাই ইউজ করতে হবে। এখানে আমাকে আলাদা করে ওদের বসানোর দরকার নেই, যে ধরো এক্সআই ভিআই ভিআই আর ভি1আই, তো এর সাথে ইউআই ইউ1আই কে অ্যাড করে রেখে দিবা। কোনো জায়গায় এর সাথে যে এরকম L2 1/2 এরকম জিনিস ব্যবহার করেছে, এই দুজনের সাথে ব্যবহার করার দরকার নেই, ওরা যা আছে সেম রেখে দিবা। হ্যাঁ, এদের নতুন করে এখানে কম্পিউট করার কিছু নাই আর কি, এটা আগে থেকে যে মান ছিল সেই মানগুলো ব্যবহার হবে। এখানে আমাদের ভেরিয়েবল মূলত হচ্ছে ভি আর ভি1 আর হচ্ছে তোমার টি বা এক্স যাই বলি না কেন, এক্স ভি ভি1। এখন এইটাকে ওই ফাংশন গুলো লিখে সেটাকে জাস্ট আমি বসিয়ে দিয়েছি ওইখানে, এটাতে বসিয়ে দেওয়ার পর খালি চেঞ্জ হবে কোথায়, ওই প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের চেঞ্জ হবে হচ্ছে এ বি তে, এইচ এ, আর টলটা একই রাখতে পারো। ওইটাতে তোমার এন দেওয়া ছিল, এইচ বের করেছিলাম, এখানে এইচ দেওয়া আছে, এনটা বের করে নিলাম, আলফা বিটা। হ্যাঁ, এই পর্যন্ত শুধু আমার খালি চেঞ্জ, বাদ বাকি কিন্তু সবই একই। লাস্টে খালি ফাংশন কয়টা আমাকে ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে পরেই আমরা যদি এটা রান করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাবো আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে আমাদের ইয়াগুলো এক্সাক্ট সলিউশন, আর ডট দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশনটা কম্পিউট করেছি আর কি। এই প্রোগ্রাম আগের প্রোগ্রামের সাথে মিল রেখে আমি করলাম, তো এটা অন্যভাবেও করা যায়। অন্যভাবে বলতে যে আরো সিম্পল ভাবে করা যায়, সেটা যদি তোমরা আগ্রহী থাকো তাহলে আমি একটু দেখাই। যে আমরা ফাংশন নিচে ইয়া করছি, তো ধরো আমরা ম্যাথল্যাবে প্রোগ্রামিং শুরু করি একটা ফাংশন নাম দিয়ে, তাই না? তো এই ক্ষেত্রে ফাংশন নামটা বা ফাংশন ডিক্লারেশনের কোনো কিছুরই দরকার নেই, ভেরি সিম্পল। প্রথমে কি করব, ধরো এফ এক্স ওয়াই জেড, বা ধরো ওয়াই ওয়াই ওয়ান দাও না কেন, যাই দাও না কেন, যে এফ ইজ ইকুয়াল টু @ কি ভেরিয়েবলের কি ভেরিয়েবলের ফাংশন এবং ফাংশনটা কি সেটা জাস্ট খালি লিখে দিতে হবে। তাহলে ধরো ওয়াই আর হচ্ছে ওয়াই প্রাইমের পরিবর্তে এখানে ধরো জেড ব্যবহার করা হয়েছে। আগে এই প্রবলেমটায় ওয়াই ওয়াই প্রাইমের পরিবর্তে জেড ব্যবহার করা হয়েছে। আর দুটো ফাংশন বের করে নিলেই হয়, একটা হচ্ছে যে এফ ওয়াই, মানে এটাকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে যেটা হবে সেটা একটা লিখেছি, ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, -y'/8। হ্যাঁ, তো ওই ওয়াই প্রাইমটাকে আমরা বলছি জেড, বা এইটাকে যদি আমরা ধরো ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি
তাহলে হচ্ছে -z/8, আর এটাকে যদি জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এটা হচ্ছে -y/8। এই তিনটা ফাংশন এইভাবে ডিক্লেয়ার করে দিলেই আর কিছুই লাগবে না, ওই তোমার বাদবাকি আলফা বিটা এ বি এ মানগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পর টি কেটা আমরা কমপ্লিট করব। তারপরে ধরো প্রিন্টএফ নন লিনিয়ার শুটিং মেথডের নাম দিলাম, তারপর প্রিন্ট করলাম এক্স অ্যাপ্রক্সিমেট সলিউশন এক্সাক্ট সলিউশন, এটা দিয়ে রাখলাম মাথার উপরে। w1 = zeros 1 to n+1, এটার মানে হচ্ছে তোমরা জানোই হয়তো এর মধ্যে যে এইটা একটা অ্যারে তৈরি হয় n+1 সংখ্যক উপাদানের, যার প্রত্যেকটাই হচ্ছে তোমার উপাদানের নাম হচ্ছে জিরো, প্রত্যেকের লোকেশনে মেমোরি লোকেশনে জিরো অ্যাড থাকে, এবং w2টা হচ্ছে তোমার জিরোজ। তো আমরা একটু আগে যে প্রবলেমটা করলাম, প্রথম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে সলিউশন করেছিলাম ইউ আর u1 দিয়ে, তো এখানে সেই u1 এর পরিবর্তে w1 করা হয়েছে আর কি। হ্যাঁ, আর h সমান আমরা বের করে নিতে পারি b - a/n, আর k = 1 দিয়ে শুরু। তারপরে যে হোয়াইল লুপটা, হোয়াইল k <m, তখন ধরো w11 টা আলফা, w21 টা টিকে, এটা আমাদের দেয়া আছে ওইখানে বাউন্ডারি কন্ডিশনে, আর u1 টা 0 আর u2 টা 1 সব সময়। এটা u1 u2 মানে কি, ওই যে আমাদের দ্বিতীয় ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখান থেকে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিচেরটা বের করার চেষ্টা করছিলাম। তো এক্ষেত্রে i = 1 to n, শুরুর দিকে মানে আমরা ধরে নিই যে x0 এর মান আমাদের জানা, সেটা হচ্ছে তোমার ধরো আলফা। হ্যাঁ, আর তার ওই ডেরিভেটিভের ক্ষেত্রে টিকে এটা দেয়া আছে। তো 1 থেকে n পর্যন্ত, আর আগে ইনিশিয়াল কন্ডিশনে একটা দেয়া আছে, তার মানে টোটাল n+1 সংখ্যক হবে। তো x টা কি হবে, x হচ্ছে x = a + i-1 into h। আর তোমরা জানো যে এই f(x), হ্যাঁ, প্রথমটাতে x থাকে, তারপরে কি হয় x + h/2 হয় না ফার্স্ট কম্পোনেন্ট। হ্যাঁ, x + h/2 কে ধরো আমরা নতুন একটা ভেরিয়েবল নাম দিয়েছি t, না দিলেও চলবে, তাহলে এই আর্গুমেন্টের ভিতরেই x + h/2 তোমাকে লিখতে হবে আর কি। তো তোমরা জানো যে যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারকে দুইটা অংশে ভাগ করি, দুটো অংশে ভাগ করলে প্রথমবার যখন w প্রাইম বা ধরো u প্রাইম = ধরো u1 এরকম কিছু একটা ধরি, তো ওইখানে খালি ওই u1 একটা জিনিসই থাকে। তো ধরো এই এরকম w2 যখন আমরা ধরলাম, হ্যাঁ, তখন কেবলমাত্র খালি প্রথম ফাংশনে w2 থাকে, আরো মানে আনুষঙ্গিক আমরা লিখি বটে, কিন্তু ওই ফাংশনের ভিতরে ওইগুলো ছাড়া আর কিছু থাকে না, তাই না? যেমন ধরো আমরা যদি এটা এটা খেয়াল করি, এইখানে যে ফাংশনটা লিখেছি প্রথমে, এখানে আর্গুমেন্ট তো অনেক দিয়েছি x u u1, কিন্তু আলটিমেটলি এটা খালি u1 এরই ফাংশন, x আর u কে কম্পিউট না করলেও চলে, শুধুমাত্র u1 এর কম্পিউটেশন দিয়েই আমরা তোমার হচ্ছে যে রঞ্জিকুত্তা মেথড এটা করতে পারি। একইভাবে এটার ক্ষেত্রে ধরো, এটার ক্ষেত্রে যখন আমরা p1 = v1 ধরলাম, তো এটা p1 টা কিন্তু ফাংশন লেখা আছে x v v1 u v অনেকগুলোর, কিন্তু অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র v1 এরই ফাংশন হয়, তাই না, প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। তো এটা সিম্পলিফাই যদি মানে সিম্পল ভাবে যদি করতে চাই, তাহলে আমাদের ওইটা হচ্ছে তোমার u1 যেটা, সেটা এক্ষেত্রে আমাদের w1, খালি একটাই কম্পোনেন্ট w2। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে যে ফাংশনটা আমরা ওটা নিলাম, সেই ফাংশনটা পরের বার w2 কে আমরা কি করি, পরের বার হচ্ছে তোমার w2i এর সাথে আমরা হাফ k12 / 2 যোগ করি আর কি। তো এটা আর শুধুমাত্র w2 তো একটা দিয়েই আমরা এটা কমপ্লিট করেছি, পরেরটাতে কিন্তু t w1 w2 সবই আছে। তো ওই যে তোমার রঙ্গিকুত্তা মেথড 0.5 মানে k12 / 2, বুঝতে পারছো আর কি। আর এই টা আসলে হচ্ছে x প্লাস h/2, বা তোমাদের মতো করে এটা করতে পারো। তো এইভাবে আমরা মোটামুটি ধরো প্রথম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটা আমরা এখানে সলভ করে ফেললাম w1 আর w2 দিয়ে। w1 টা হচ্ছে তোমার u এর মান বা আমাদের যে সলিউশন যেটা আমাদের বের করতে হবে সেই সলিউশন, আর w টা হচ্ছে তার প্রাইম নাকি। হ্যাঁ, তো এখন এই দুটো যখন পেয়ে গেলাম, তখন আমরা তোমার পরবর্তী স্টেপে যেতে পারি। আরেকটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনেও তো একটা মাত্র ভেরিয়েবল থাকে শুরুটাতে, ধরো u2। তো শুধুমাত্র u2 এর জন্য রঙ্গিকুত্তা আমরা করেছি
বা আর পরেরটা যেটা সেটার জন্য জয়টা ভেরিয়েবল ছিল ধরো তার জন্য করেছি। তো এখানে যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি হয়েছিল সেটা তোমাদের মনে আছে হয়তো, যে এফ ওয়াই এর সাথে তোমার ছিল জেড ছিল, তাই না? তাহলে এফ ওয়াইটা ফাংশন ছিল ধরো এক্স, ডাব্লু1 ডাব্লু2 ফাংশন, তার সাথে হচ্ছে জেড ছিল, জেডটা আমরা ইউ1 ধরেছি আর জেড প্রাইমটা ধরেছি ইউ2, আর প্লাস এফ জেড মানে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে যে ফাংশনটা পেয়েছিলাম সেখানে ধরো আর্গুমেন্ট হচ্ছে এক্স, ডাব্লু1 ডাব্লু2, আর তার সাথে হচ্ছে তোমার জেড প্রাইম ছিল, জেড প্রাইমটা আমাদের হচ্ছে ইউ2 ধরো। তো এখন এইটারও রঞ্জিক উত্তর যে তোমার ফর্মুলা, সেই ফর্মুলা ওই ফাংশনের জন্য করলাম। আর প্রথমটার জন্য খালি একটাই আর্গুমেন্ট, সেটাতে বুঝতে পারছো যে ইউ2 প্লাস k1/2, তারপরে হচ্ছে এখানেও ওই দুটো করে আসবে, একটা পুরো ফাংশন নিয়ে করা হয়েছে আর একটা যে মাত্র একটা ছিল সেই একটা আর্গুমেন্ট নিয়ে কাজ করা হয়েছে। ফাইনালি এখান থেকেও তাহলে আমরা দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে তোমার ইউ1 আর একটা হচ্ছে ইউ2। এই ইউ1 যেটা পাচ্ছি, যেহেতু আমরা এখানে স্টোর করিনি কিন্তু আই টাই কিছু ব্যবহার করিনি, এটা ফাইনাল যে মানটা সেটাই কিন্তু থাকবে, সর্বশেষ মানটা এই ইউ1 এ স্টোর হবে। হ্যাঁ, আমি এটা ধরো লিনিয়ার স্পেস করে প্রত্যেকটা x1 x2 আপ টু xn এর জন্য এটা কমপ্লিট হবে বটে, কিন্তু আমি যেহেতু এটা স্টোর করিনি, লাস্ট যে মানটা সেই মানটাই কিন্তু এখানে আমাদের থাকবে। ঠিক আছে, তো এখন যখন হয়ে গেল আমরা এটা লুপ ইন্ড করলাম, লাস্ট মানটাই আমাদের দরকার হয় কিসের জন্য? টি কে আপডেট করার জন্য। আর আমার আসল সলিউশন কোথায়? এই যে এখানে যে ডাব্লু1 বের করলাম আমরা প্রথমে, এই ডাব্লু1 এর মধ্যে কিন্তু আমাদের হচ্ছে এই ডাব্লু1টা হচ্ছে আমাদের আসল সলিউশন, আর এই ইউ1টা আমার লাগবে মূলত টি কে ক্যালকুলেট করার জন্য। এখন আমি কি করব, যে টলারেন্সের সাথে চেক করব, যদি টলারেন্স কে এক্সিড না করে, মানে টলারেন্সের সাথে কম হয় এই তফাৎটা w1n+1, এটাই হচ্ছে আমাদের লাস্ট ভ্যালু সলিউশনের, সেটার থেকে বিটার তফাৎটা যদি টলারেন্সের চাইতে ছোট হয় তাহলে আমরা i=0 এর জন্য ধরো প্রিন্ট করে নিচ্ছি আলফা এ আলফা, আর হচ্ছে তোমার যে আমাদের যে এক্সাক্ট সলিউশন ছিল সেখানে যেখানে এক্স ছিল সেখানে এ বসিয়ে দিয়েছি, a² + 16/a, এটা হচ্ছে প্রথম মান। আর বাদ বাকি 1 থেকে n পর্যন্ত মানে পরবর্তীগুলো, সেই মানগুলোর জন্য যেহেতু আমাদের wn+1 পর্যন্ত যাবে আর এইটা হচ্ছে আইটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, তাই আমি যে দিয়ে আই কে একটু এক বাড়িয়ে নিলাম, মানে i+1 করে নিলাম। তো প্রথমটা হচ্ছে এটা দিয়েছি আমি এক্স এর জন্য, এটা হচ্ছে তোমার ডাব্লুর জন্য, আর এইটা হচ্ছে আমাদের এক্সাক্ট। তাহলে এভাবে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর প্রিন্ট নেওয়া হয়েছে, এখানে ওই যে কনভার্জেন্স কত নম্বর ইটারেশনে হয়েছে সেটা প্রিন্ট নেওয়া হয়েছে, এবং আমি ওইখানে যেভাবে প্লটটা নিয়েছিলাম সেই প্লটটা ওইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি, খালি যেভাবে নিয়েছিলাম। এই অংশটুকু না দিলেও চলে আর কি, যদি প্লট না দিতে চাও, কিন্তু পরীক্ষা হচ্ছে প্লট দেখাতে হবে, ওই জন্য আমি প্রথমে x1 y1 আর ey1 তিনটা ভেক্টর তৈরি করে নিয়েছি। x1 মানে প্রথম কম্পোনেন্ট 1, আর y1 এ হচ্ছে আলফা, আর ey1 এ বুঝতেই পারছো যে a বসিয়ে দিলে যেটা হবে। আর i2 থেকে n+1 পর্যন্ত এইগুলো x কে যে x = a+i-1 * h এভাবে করেছি, এখানে ডবল মনে হচ্ছে সেমিকোলন পড়েছে, দরকার নেই। আর y1 এ আমি নিয়েছি w এর মানগুলো, আর ey1 তো বুঝতে পারছো যে জাস্ট খালি ওই x এর মান ব্যবহার করে দিয়েছি এক্সাক্ট সলিউশনের মধ্যে। তাহলে আমার x1 y1 টা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন, আর x1 e1 টা হচ্ছে এক্সাক্ট সলিউশন। হ্যাঁ, এই দুটো প্রিন্ট মানে প্লট করে নিলাম, যে আমরা প্রথমে x1 y1 প্লট করলাম, হোল্ড অন করে তোমার x1 ey1 প্লট করলাম 0 মানে সার্কেল দিয়ে, তারপর তোমার ধরো লিজেন্ডও দিয়েছি, গ্রিড অন করেছি, তারপরে ব্রেক করে দিলাম। যদি এটা না ঘটে তাহলে কি করব, টিকে এটাকে আপডেট করব, সেটা হচ্ছে টিকে -wn+1 বিটা ডিভাইডেড বাই ইউ1 মানে এইখানকার যে লাস্ট মানটা আর কি। যখন তুমি ওই আগের যে মেথডে করবা সেটা কিন্তু লাস্ট মানটা তোমার নিতে হবে, যেহেতু এটা আমরা অ্যারেতে সেট করি আর কি। হ্যাঁ, আর এখানে এইভাবে যদি করো তাহলে জাস্ট খালি এই ইউ1টা দিলেই হবে, এটা সর্বশেষ মানটাই স্টোর করে রাখে। তারপরে হচ্ছে তোমার ইন্ড, এখানে ফাংশন টাংশন ডিক্লেয়ার করার কোনো ব্যাপার স্যাপার নেই, এটা শুরুতেই হয়ে গেছে, প্রোগ্রামের নাম ফাংশন উমুক টুমুক কিছুই দেওয়ার দরকার নেই। এই যে এফ পার্শিয়াল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভ বসায় দিলে পরেই এইভাবে রান হয়ে যাবে আর কি।
এটা যদি আমরা রান করি তাহলে কেমন হয়? এটা রান করলেও একই রেজাল্টই আসবে। ওই যে একই রকমই রেজাল্ট আসছে। আর তোমার যদি আমরা মানগুলো দেখি তাহলে এখানে মান ওই একইভাবে যে উপরে দিয়েছিলাম প্রিন্ট নেওয়া হয়েছে দশমিকের পর 8 ঘর পর্যন্ত। ঠিক আছে, এখানে তোমরা ডিফারেন্সটাও দেখাতে পারো, এররটাও দেখাতে পারো। এটা মাইনাস করে প্রিন্ট নিলেই হবে। আর এখানে কনভার্ট করেছে 6 ইটারেশনে, তাই বলছে আর কি। হ্যাঁ, 6 ইটারেশনে। আমার মনে হয় ওই টি এর কাউন্টিং এ কোনো গন্ডগোল থাকতেও পারে, বা টলারেন্স একটু কম বেশি হতে পারে। তো এই ছিল আমাদের নন লিনিয়ার শুটিং মেথড। দুই ভাবেই করলাম, দুটো প্রবলেম দেখিয়েছি। তোমাদের কাজ হচ্ছে যে এখানে যে প্রবলেম গুলো দেওয়া আছে, যেমন এই যে 2 নম্বর প্রবলেম, পরীক্ষায় কোনটা আসবে সেটা বলা যাবে না। তো এই প্রবলেম যদি y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এটা দেয়া থাকে, তাহলে এখান থেকে কিভাবে আমরা সলিউশনটা করব। তারপরে যে টলারেন্স উল্লেখ করে দেওয়া আছে, বা এই প্রবলেম এখানে যে প্রবলেম গুলো আছে, এই সবগুলো প্রবলেম দিয়ে জাস্ট খালি তোমরা চেক করে দেখবা যে তোমরা করতে পারছো কিনা। যে পরীক্ষায় যদি আননোন একটা প্রবলেম আসে, সেইটাকে তোমরা করতে পারো কিনা, এটা প্র্যাকটিস করবা ট্রায়ালে আর কি। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তো করতে পারো আর কি। তাহলে আজকে এখানে শেষ করলাম। ভালো থাকো সবাই, দেখা হবে ট্রায়াল ক্লাসে ইনশাআল্লাহ।